আসসালামু আলাইকুম। আজকে একটা গল্প করব আপনাদের সাথে। সবসময় ভ্যাট ট্যাক্স নিয়ে আমরা কথা বলি। তো গল্প করা হয় না। তো গল্পটা আমার এক প্রিয় ভাই, ফাইজুল ভাই, উনি সংযুক্ত আরব আমিরাতে গার্মেন্টস যে প্রোডাক্ট আছে, রেডিমেড গার্মেন্টস, লেডিস, ম্যান এগুলোর বিজনেস করেন বা ব্যবসা করেন। উনার সাথে যখনই কথা হয়, উনি তখন বলে, "কামরুল ভাই, এই যে ভ্যাটের কোনটা ভ্যাট দিতে হবে, কখন 0 রেটেড হবে, স্ট্যান্ডার্ড 5% হবে, আবার কখন আপনার কি বলেন আপনারা আউট অফ স্কোপ বলেন, আবার এক্সাম বলেন, আবার ডিম সাপ্লাই বলেন, এগুলো বুঝতে আমার খুব সমস্যা হয়। তো আপনি কি একটা গল্প বলতে পারবেন যেটা গল্পটা মনে থাকলে আমার যেন এটা সুবিধা হয়। তো সেই গল্পটা আমি যেটা ওনার সাথে বলি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করি যে উদ্যোক্তা ভাই এবং লার্নার যারা আছেন তাদের জন্য এই গল্পটি সংযুক্ত আরব আমিরাত সহ যেকোনো দেশে ভ্যাটের যে ইমপ্লিকেশনটা আছে সেটা বুঝতে অনেক সহজ হবে। তারপর আপনারা কমেন্টস করে জানাবেন যে গল্পটা কেমন লাগলো এবং গল্পটি থেকে বোঝাটা কতটুকু সহজ হলো। আসুন গল্প শুরু করা যাক। গল্পটা এরকম, ফাইজুল ভাই আসলে রেডিমেড গার্মেন্টস এর বিজনেস করেন। আজ মানে উনি বিজনেস করেন। তো বিজনেসে ওনার বিজনেস মডেলটা যদি আলোচনা করি তাহলে এরকম হয় যে উনি কখনো কখনো দেশের বাইরে থেকে পণ্য কিনে নিয়ে আসেন, বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসেন সচরাচর। এরপর উনি এটা বিক্রি করেন দেশের ভেতরে, সংযুক্ত আরব আমিরাতের ভেতরে। ওখানে উনার যে দোকান আছে, শপ আছে, সেখানে শোরুমে বিক্রি করেন। আবার কখনো কখনো আফ্রিকান বিভিন্ন কান্ট্রিতে উনি এক্সপোর্ট করেন। এই পণ্যগুলো সংযুক্ত আরব আমিরাতে নিয়ে আসেন, তারপর এক্সপোর্ট করেন। আবার কখনো কখনো বাংলাদেশ থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরাতে বাইরে বা আফ্রিকান কান্ট্রি গুলোতে এক্সপোর্ট করেন। কিন্তু সেটার টাকাটাও সংযুক্ত আরব আমিরাতের ব্যাংকে, কোম্পানি অ্যাকাউন্ট যেটা আছে সেখানে আসে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে উনি সংযুক্ত আরব আমিরাতের ভেতরে, দেশের ভেতরে লোকাল যে কাস্টমার আছে তাদের কাছে বিক্রি করেন। কখনো কখনো ওই প্রোডাক্ট বা পণ্য আমি যদি যাই তাহলে আমাকে গিফট করেন। তো এই সমস্ত কিছুর মধ্যে কখন কোন ধরনের ভ্যাট প্রযোজ্য হবে সেটা নিয়ে সহজভাবে গল্পটা। তো আসুন শুরু করা যাক। তো যদি এরকম হয় ফাইজুল ভাই যখন পণ্যটি লোকাল মার্কেট থেকে কিনেন এবং উনি লোকালি বিক্রি করেন, ওনার শোরুম থেকে বিক্রি হয়, এইটার উপর 5% ভ্যাট ওনাকে ইম্পোজ করতে হবে, কাস্টমারের কাছ থেকে নিতে হবে। এই যে ভ্যাটটা, এটাকে আমরা স্ট্যান্ডার্ড রেটেড ভ্যাট বলি। এটা কি বলি আমরা? এই সাপ্লাই, এটাকে ট্যাক্সেবল সাপ্লাই, এটা স্ট্যান্ডার্ড রেট 5%। আচ্ছা, সেম পণ্যটা মনে করেন উনি লোকালি কিনেছেন, পারচেজ করেছেন। এখন উনি এটা এখান থেকে আফ্রিকান কোনো কান্ট্রিতে এক্সপোর্ট করেছেন, সেল করেছেন, সাপ্লাই করেছেন। যদিও উনি সংযুক্ত আরব আমিরাতের ভেতর থেকেই পণ্যটি কিনেছেন, এক্সপোর্ট করার কারণে তখনও এটা ট্যাক্সেবল সাপ্লাই। কিন্তু এটার ভ্যাটের মাত্রাটা, ভ্যাটের যে অ্যামাউন্টটা সেটা হবে 0। 0 ভেবে অনেকে এটাকে আবার এক্সাম বা ভ্যাট নাই মনে করেন। বিষয়টা তা না। স্ট্যান্ডার্ড রেট যে ট্যাক্সেবল সাপ্লাই এর মধ্যে ২ ধরনের রেট হয়। একটা স্ট্যান্ডার্ড রেটেড যেটা হচ্ছে 5%, আরেকটা হচ্ছে 0 রেট। সেটা হচ্ছে 0%। তো এই যে এক্সপোর্টটা করলেন, সেই এক্সপোর্টটা কিন্তু কি হবে? 0 রেট হবে ফাইজুল ভাইয়ের বিজনেসটার। আচ্ছা। এরপর ফাইজুল ভাই কি করেন? উনি কখনো কখনো সরাসরি উনি পণ্যটা বাংলাদেশ থেকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় ওনার যে শিপিং এজেন্ট আছেন তাকে, যে আফ্রিকান ওই কান্ট্রিতে অথবা ইউরোপিয়ান কান্ট্রি অথবা আমেরিকার ওই কান্ট্রির কোন একজন বায়ারের কাছে সরাসরি পাঠিয়ে দাও, বাংলাদেশ থেকে সরাসরি চলে যায়। উৎপন্ন হয় বা প্রোডাকশন হয় বাংলাদেশে, ট্রান্সপোর্টেশন বাংলাদেশ থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশনের মাধ্যমে সেটি আমেরিকা, ইউরোপ অথবা আফ্রিকান বিভিন্ন কান্ট্রিতে চলে যায়। শুধুমাত্র হিসাবটা রাখা হয় এই সংযুক্ত আরব আমিরাতের ওনার কোম্পানিতে, এবং টাকাটাও আসে, সাপ্লাইয়ের টাকাটা আর কোম্পানি অ্যাকাউন্টে। তো এই জাতীয় যে ট্রানজেকশনটা হবে, মডেলটা হবে, এটার আউট অফ স্কোপ বলে। এটার ক্ষেত্রে কোনো ভ্যাট প্রযোজ্য হবে না। কেন? কোন ফর্মুলা বা কোন রুল অনুসারে ভ্যাটের আমরা প্লেস অফ সাপ্লাই, ওনার পণ্য উৎপাদন থেকে শুরু করে পণ্য কনজাম্পশনের প্রত্যেকটি ধাপ, পরিবহন সবকিছুই সংযুক্ত আরব আমিরাতের বাইরে হয়েছে। এই বাইরে থাকার কারণে যে সূত্র, প্লেস অফ সাপ্লাই এর যে সূত্রটা, রুল অনুসারে বা নিয়ম অনুসারে বা আর্টিকেল অনুসারে বা ডিগ্রি অফ ল অনুসারে আমরা বলতে পারি যে এটাকে আউট অফ স্কোপ হবে, এটা ভ্যাটের আওতার বাইরে। যদিও
ওনার সংযুক্ত আরব আমিরাতের ব্যাংক অ্যাকাউন্টে কি হয়েছে, টাকাটি এসেছে। উনি এখানে হিসাব পরিচালনা করেছেন, কমার্শিয়াল ইনভয়েস এখান থেকে উনি দিয়েছেন, প্রদান করেছেন। যদি এলসি টেলসি থাকে সেগুলোর ব্যাপার তো ভিন্ন। তো তারপরে এটি আউট অফ স্কোপ হবে। তাহলে এটি ছাড়া আর কি হয়, কখনো কখনো আমি যদি যাই, দেখা যাচ্ছে যে উনি কিছু গিফট করে দেন, যে এই পণ্যটা আপনার ফ্যামিলির জন্য। তো এই ক্ষেত্রে উনি যে গিফট করলেন, এই জাতীয় সাপ্লাই গুলোকে ডিম সাপ্লাই বলে। বা কখনো কখনো উনি নিজেও দেখা যাচ্ছে খুব চমৎকার টি শার্ট এসেছে, পরে বসে আছেন ওনার নিজেরই। তো এই যে উনি নিজে ব্যবহার করেন ওনারই পণ্য, অথবা উনি কাউকে গিফট করেন, এ জাতীয় সাপ্লাই যে হয় এটাকে ডিম সাপ্লাই বলে। তো এই ক্ষেত্রেও গভর্নমেন্ট বলেছে, যদিও তোমার সেল এটাকে বলা যায় না, তুমি গিফট করেছো, কিন্তু তারপরে তোমাকে 5% ভ্যাট দিতে হবে। এই জাতীয় সাপ্লাইয়ের ক্ষেত্রে, এই জাতীয় যে গিফট করলো, সাপ্লাই বলবো না আমরা বা সেল বলবো না, তারপরে এটাকে ওনাকে কি করতে হবে, ওনাকে 5% ভ্যাট কাউন্ট করতে হবে, 5% ভ্যাট দিতে হবে। এটি ছাড়া আর এক ধরনের ভ্যাট ইমপ্লিকেশন আছে, সেটা আমরা এক্সাম্পট। সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্ট বা সরকার কিছু পণ্য আছে যেগুলোর উপর বলেছে তুমি কখনো ভ্যাট নিবে না। তো আমরা যারা ব্যবসায়ী আছি, আপনি জেনে নেবেন যে আপনার পণ্য যে ব্যবসা বা সার্ভিস প্রদান করেন এটি কি ভ্যাটের ভুক্ত না, ভ্যাটের আওতার বাইরে বা এক্সাম প্রোডাক্ট। যেমন ধরেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার যে সমস্ত রিয়েল এস্টেটের যে পার্সোনাল ইউজের বিষয় আছে সেইখানে, তারপরে এডুকেশনাল কিছু বিষয় আছে, জীবন রক্ষাকারী মেডিসিন, এই সমস্ত কিছু বিষয় আছে যে পণ্য বা সেবাগুলো আপনার এক্সাম প্রোডাক্ট ঘোষণা করেছেন গভর্নমেন্টের পক্ষ থেকে। সে পণ্যগুলো নিয়ে যদি আপনি ব্যবসা করেন, সেটা প্লেস অফ সাপ্লাই যেভাবে যেটাই হোক, গভর্নমেন্ট যদি বলে এটা এক্সাম হবে, তাহলে এক্সাম হিসেবে আপনাকে বিবেচনা করে সেইভাবে ভ্যাট ট্রিটমেন্ট করতে হবে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কয়েক ধরনের ভ্যাট ইমপ্লিকেশন জানলাম। প্রথমে আমরা জানলাম ট্যাক্সেবল সাপ্লাই। এর মধ্যে দুই ধরনের সাপ্লাই আছে, একটা হলো স্ট্যান্ডার্ড রেটেড 5%, একটা জিরো রেটেড 0%। এরপর আমরা জানলাম আউট অফ স্কোপ, যেটা ভ্যাটের আওতার একেবারে বাইরে, এটার মধ্যে কোনো ভ্যাট নেওয়া যাবে না এবং কোনো ধরনের ভ্যাট হবে না। এরপর আমরা জানলাম যে আপনার ডিম সাপ্লাই, আপনি গিফট আকারে কাউকে দিয়েছেন পণ্য, বা আপনি নিজে ব্যবহার করছেন, এ জাতীয় সাপ্লাই যেগুলো রয়েছে বা এই জাতীয় যে ট্রানজেকশন রয়েছে। এরপর আমরা জানলাম এক্সাম্পট প্রোডাক্ট যেগুলো, সেগুলোর উপর কোনো প্রকার ভ্যাট প্রদান করা যাবে না। অনেকের কাছে মনে হয় যে এই দেশের যদি গভর্নমেন্টের কাছেও কোনো পণ্য আপনি বিক্রি করেন, তো সেই ক্ষেত্রে কি এটা জিরো রেটেড হবে কিনা। সেটার ক্ষেত্রেও প্লেস অফ সাপ্লাই হিসেবে এবং পণ্যের যে শর্ত আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, এফটি এর পক্ষ থেকে, সেটা বিবেচনা করতে হবে। সেটি যদি 5% স্ট্যান্ডার্ড রেটেড হয়, তো প্লেস অফ সাপ্লাই যেহেতু গভর্নমেন্টের কাছে করলে আপনার 5% স্ট্যান্ডার্ড রেটেড ভ্যাট, অথবা যদি এটা জিরো রেটেড বলে থাকে পণ্যটাকে, তাহলে জিরো ধরতে হবে, কাউন্ট করতে হবে। এখন বিষয়টা হলো যে আপনি স্ট্যান্ডার্ড রেট, জিরো রেট, জিরো তো, কিন্তু এটা ভ্যাট দিচ্ছেন না বা জিরোই হচ্ছে, কিন্তু তারপরেও এটার সুবিধা অসুবিধা কি, কেন এই বিষয়গুলো দেখেন। আপনি এক্সপোর্ট করেন সব সময়, আপনি যদি এটাকে জিরো ধরে ভ্যাট হিসেবে চার্জ করা হয়েছে, কারণ আপনি এটাকে ট্যাক্সেবল সাপ্লাই হিসেবে ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটাকে যদি আউট অফ স্কোপ ধরা হতো, তাহলে আপনি এই সেলটা বা এই সাপ্লাই দিয়ে ভ্যাট রেজিস্ট্রেশন করতে পারতেন না। সেক্ষেত্রে অসুবিধাটা কি হতো, আপনার যে এই দেশে বিভিন্ন ধরনের প্রশাসনিক এবং যে ধরনের পণ্য বা সেবা ক্রয় করেন, সেখানে যে ভ্যাট গুলো আপনি প্রদান করেন, সেগুলো আপনি রিকভার করতে পারতেন না। তার মানে স্ট্যান্ডার্ড রেট হোক, জিরো রেট হোক, এই জাতীয় সাপ্লাই যদি আপনার থাকে, তাহলে এগুলোকে আপনি ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য 1,87,500 দিরহামের উপরে গেলে ভলেন্টারি, 3,75,000 দিরহামের উপরে গেলে, এক্সিড করলে বিগত 12 মাসে বা আগামী 1 মাসে যদি এরকম হয়, তাহলে ভ্যাট রেজিস্ট্রেশন আপনি ম্যান্ডেটরি করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে ইনপুট ভ্যাট আছে সেটা আপনি রিকভার করতে পারবেন। কিন্তু আউট অফ স্কোপ পণ্য নিয়ে যদি আপনি ব্যবসা করেন, তাহলে কিন্তু আপনি ভ্যাট রিকভার করতে পারবেন না। এক্সাম প্রোডাক্ট নিয়ে যদি আপনি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন, তাহলে কিন্তু আপনি ভ্যাট রিকভার করতে পারবেন না। আবার যদি আপনার প্রশ্ন হয় যে ফাইজুল ভাই তো সব ধরনের ব্যবসা করে, যেমন হয় সে স্ট্যান্ডার্ড রেট করেন, আবার জিরো রেট ব্যবসা করেন, এক্সপোর্ট করেন, আউট অফ স্কোপের ব্যবসা করেন, অনেক পণ্য আছে আউট অফ স্কোপ, তাহলে উনি কি ভ্যাট রিকভার করতে পারবে কিনা। সেক্ষেত্রে ওনাকে পরিপূর্ণ স্বচ্ছতার সাথে ওনার অ্যাকাউন্টস মেনটেন করতে হবে,
যেগুলো আউট অফ স্কোপ সেগুলোর ভ্যাট রিকভার করতে পারবেন না, যেগুলো স্ট্যান্ডার্ড রেট এবং জিরো রেট ট্যাক্সেবল সাপ্লাই সেগুলো ভ্যাট রিকভার করতে পারবেন। তাহলে ওনার প্রশাসনিক ম্যানেজমেন্টের পাশ ওনাকে রেশিও অ্যানালাইসিস করে যে সমস্ত সার্ভিস বা সাপ্লাই গুলো আউট অফ স্কোপ ছিল সেগুলোর ভ্যাট রিকভার করতে পারবেন না, যেগুলো ট্যাক্সেবল সাপ্লাই ছিল সেগুলো ভ্যাট রিকভার করতে পারবেন। এভাবে হিসাব মেনটেন করতে হবে ওনাকে। তো আজকের আমাদের যে এই আলোচনা আমরা সহজভাবে ধাপে ধাপে ব্যাখ্যা করার চেষ্টা করেছি বাস্তবসম্মত উদাহরণ দিয়ে, যে এই ক্ষেত্রে 5%, 0%, আউট অফ স্কোপ এবং এক্সাম পণ্যগুলো কিভাবে আপনি সঠিকভাবে শ্রেণীবিন্যাস করবেন, সঠিক ভ্যাট হিসাব করবেন এবং সঠিকভাবে এগুলো ইমপ্লিমেন্ট করবেন। আশা করি আজকে আমাদের এই গল্প মাধ্যমে এই আলোচনাটি আপনাদের কাছে সহজ হয়েছে। তারপরে আপনারা আমাদের কাছে কমেন্টস করে জানাবেন, আমরা আরো সহজভাবে বোঝানোর বা বলার চেষ্টা করব। আবারও দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।